হেই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাদের জন্য যারা কিনা রিক্রুট ব্যাচ 2026 ইভেন যারা কিনা এই বছর 2025 সালের মাঠে যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছে 2026 সালে যারা কিনা ট্রেনিংয়ে যাবে তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। অর্থাৎ আজকের ভিডিওতে আলোচনা করা হবে যারা 2026 সালে ট্রেনিংয়ে যাবে তারা কিভাবে ট্রেনিংয়ে ভালো কিছু করতে পারবে, ইভেন শ্রেষ্ঠ রিক্রুট বা শ্রেষ্ঠ যে সৈনিক ট্রেনিংরত অবস্থায় কিভাবে হতে পারবে সেই পূর্ব প্রস্তুতি যে কয়দিন এখন হাতে বেশ 6 মাস বা 5 থেকে 6 মাসের মতো সময় আছে, এই কয়দিনে কিভাবে নিজের ফিটনেস থেকে শুরু করে নিজের বাচনভঙ্গি চলাফেরা সব কিছু ঠিক করবে A to Z আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তা যদি তোমরা নিয়মিত চর্চা করো বা প্র্যাকটিস করো তাহলে দেখবা ট্রেনিংয়ে 2026 সালে গিয়ে তোমরা অনেক ভালো কিছু অর্জন করতে পারবা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওর যে মূল টপিক সেখানে চলে যাওয়া যাক। শুরুতে যদি বলি তোমাদের এখন বা তোমরা যারা রিক্রুট ব্যাচ 2026 আসো 2025-এর মাঠে তোমরা চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছো, তোমরা নিশ্চয়ই এই কদিন খুব বেশি পরিশ্রম করেছিলা এই মাঠের জন্য, বিভিন্ন প্রিপারেশন ফিটনেসের জন্য যা করণীয় সব কিছু করছো। এখন কথা হচ্ছে তোমরা যেহেতু 2026-এ ট্রেনিংয়ে যাবা, তোমাদের ফিটনেসটা তোমরা যদি পূর্ব থেকে সেভাবে গড়ে তুলো ট্রেনিং যাওয়ার পর তোমাদের জন্য বেশ সুবিধা হবে। তো শুরু থেকে যদি বলি দৌড়, তোমরা এটা ধরে নিবা যে দৈনিক 1.6 ও 3.2 এটা তোমাদের জন্য বরাদ্দ। এখন অনেকে বলতেছো বা ভাবতেছো এটা আবার কি 1.6 ও 3.2 এটা কি? এটা হচ্ছে 1.6 মানে 1600 মিটার বা 3.2 3200 বা 3.2 কিলোমিটার, এটা তোমাদেরকে দৌড়াতে হবে। তো কথা হচ্ছে শুরুতেই তো তোমাদের আর এই চাপটা দিবে না, শুরুতে তোমাদের হাঁটাবে ধারাবাহিকভাবে জগিং টাইপ, তারপর আস্তে আস্তে দৌড় শুরু হয়ে যাবে। এখন তোমরা যদি পূর্ব থেকে বাড়িতে এই চর্চাটা করো দৌড়ের, তোমরা প্রতিদিন সকালে নামাজের পর মাঠে বের হয়ে যাও, যেহেতু তোমাদের চাকরিটা হয়েছে সেই হওয়া না, তোমরা সিলেক্টেড হয়েছো, এখন তোমাদের সেভাবে শরীরচর্চা করতে হবে। অনেকে আছে বেশি দৌড়াতে পারে না, 500 মিটার 600 মিটার দৌড়ানোর পর তাদের দেখা যায় বুকে ব্যথা হয়, কিডনির সাইডে ব্যথা হয়, ঝুঁকে পড়ে, এরকম হলে কিন্তু খুব সমস্যা। তো তোমরা যদি পূর্ব থেকে প্রস্তুতি নাও, প্রতিদিন বাসায় 500 মিটার 1000 1 কিলোমিটার 1.5 কিলোমিটার এভাবে দৌড়ে প্র্যাকটিস করো, ধারাবাহিক 1 থেকে 1.5 মাস এভাবে প্র্যাকটিস করে দেখবা তোমাদের দৌড় অনেক বেশি ভালো করতেছো, তখন দৌড়ালার সমস্যা হচ্ছে না। তো পূর্ব থেকে যদি এভাবে প্রস্তুতি নিয়ে যাও তাহলে তোমার জন্য বেশ ভালো হবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিংয়ে তোমাকে 1.6-এর জন্য প্রায় 5 থেকে 6 মিনিট সময় দেওয়া হবে কভার করার জন্য, আর 3.2 এটার জন্য তোমাকে 17 মিনিট 45 সেকেন্ড লাস্ট টাইম এর মধ্যে কমপ্লিট করতে হবে। তো কথা হচ্ছে তুমি যদি পূর্ব থেকে দৌড়টা প্র্যাকটিস করে যাও তাহলে তোমার আর সমস্যা হবে না, ঠিক আছে? এখন আসা যাক 2 নম্বর পয়েন্ট, পুশ আপ। বাংলাদেশ সেনাবাহিনীতে দৌড়, পুশ আপ, রিচ আপ, ফিম আপ আর সাঁতার, এই কয়টা জিনিস অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার ফিটনেসের জন্য, ঠিক আছে? এখন কথা হচ্ছে তুমি যদি পুশ আপ প্রপার নিয়মে নাই দিতে পারো তাহলে তো আর কোনো ফায়দা নেই। কথা হচ্ছে সিভিলে তুমি 70 থেকে 80টা পুশ আপ দাও, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি আর্মি ট্রেনিংয়ে যাওয়ার পর সেখানকার রুলস অনুযায়ী কয়টা পুশ আপ দিতে পারবা, এটা হচ্ছে মুখ্য বিষয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পুশ আপ দেওয়ার যে সঠিক নিয়ম সেটা আমি পূর্বেই আপলোড করছি, তোমরা যদি সেই নিয়মটা ফলো করো তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। নর্মালি তোমরা ট্রেনিংয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রপার নিয়মে 30 থেকে 40টা পুশ আপ দেওয়ার মতো অ্যাবিলিটি নিয়ে যাওয়া, ঠিক আছে? কারণ সেখানে 50টা পুশ আপে পাস। তো তুমি যদি এর চেয়েও কম পুশ আপ দিতে পারো, অর্থাৎ 20টার বেশি দিতে পারো না, সেক্ষেত্রে তোমার জন্য প্রবলেম, অনেক বেশি কষ্ট করতে হবে। আর তুমি যদি পূর্ব থেকে 30 থেকে 40টা দিতে পারো তো সেখানে যাওয়ার পর আরও বেশি ভালো করতে পারবা। তো পুশ আপ নর্মালি 30 থেকে 40টা দেওয়ার মতো তোমার অ্যাবিলিটি থাকতে হবে। দৈনিক উঠতে বসতে যখনই টাইম পাও পুশ আপ প্র্যাকটিস করবা। পুশ আপের জন্য বিঘা বিঘা জায়গার প্রয়োজন হয় না, তুমি জাস্ট লং আপ হয়ে যাবা, তারপর সেখানে পজিশন মতো ধীরে সুস্থে তুমি যদি 20টা পারো প্রপার নিয়মে 20টা দিবা। হাতে এখনও রিক্রুট ব্যাচ 2026 যারা আছে তোমাদের এখনও মূল কথা 5 থেকে 6টা মাস টাইম আছে ধরা চলে, বা 7 মাস, তোমরা যদি এর মধ্যে ভালো ফিটনেস তৈরি করতে পারবা, ঠিক আছে? তো প্রতিনিয়ত তোমরা পুশ আপ প্র্যাকটিস করবা। তারপর 3 নাম্বার হচ্ছে রিচ আপও সেম 30 থেকে 40টা দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। রিচ আপ, পুশ আপ, ফিম আপ এই 3টা ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে আমি পূর্বেই আপলোড করছি। তোমাদের যদি মনে হয় যে দেখাটা প্রয়োজন তাহলে তোমরা দেখতে পারো, জোর জবস্তির কোনো কিছুই নাই। 30 থেকে 40টা রিচ আপ আহামরি কোনো কিছুই না। আর যাদের ফুরি বেশি এটা মূলত পেটের যে চর্বি এগুলো কমায়। এখন কথা হচ্ছে তুমি যদি এগুলো প্র্যাকটিস না করে যাও তখন ট্রেনিংয়ে গেলে তোমারই কষ্ট হবে।
সেম 30 থেকে 40টায় পাস। এখন তুমি যদি পূর্ব থেকে 30 থেকে 40টা 50টা দিতে পারো, সেক্ষেত্রে তুমি সেখানে ইজিলি পাস করবা, কোনো সমস্যা নাই। 3 নাম্বার হচ্ছে ভিমাপ। ভিমাপ 7 থেকে 10টা দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। কথা হচ্ছে তুমি বাইরে 5টা 6টা যে কটাই দাও। এখন আমার কথা হচ্ছে তোমাদের এখনও পর্যাপ্ত সময় আছে ট্রেনিংয়ে যাওয়ার মতো। তোমরা বাড়তি কোনো কাজ করার প্রয়োজন নাই। তোমরা নিজের স্বাস্থ্য সচেতন হও, ফিজিক্যাল ফিটনেস কীভাবে ভালো করা যায় সেদিকে ফোকাস দাও, ঠিক আছে? তো ভিমাপ প্রতিনিয়ত প্রত্যেক দিন সকালবেলা দৌড়ঝাঁপ, ভিমাপ মানে দৌড়ঝাঁপ, পুশ আপ, রিচ আপ, এগুলো দেওয়ার পর তোমরা ভিমাপটা প্র্যাকটিস করবা প্রপার নিয়মে। সেম ভিডিও আপলোড করা আছে। এখন কথা হচ্ছে কখনও দৌড়াদৌড়ি না করে পুশ আপ, ভিমাপ এগুলো দিতে যাবে না। সেক্ষেত্রে তোমার এই সাইডের যে রকগুলো সেখানে প্রবলেম হতে পারে বা ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো তোমরা কী করবা, শুরুতেই সকালবেলা দৌড়ঝাঁপ, হালকা জগিং বা সাইড জাম্প, ফুল ডাউন, হাফ ডাউন সব কিছু দিবা। দেওয়ার পর ধারাবাহিকভাবে পুশ আপ, রিচ আপ, ভিমাপ এগুলো চর্চা করবা। এগুলো করলে তোমার নিজের ফিটনেস 5 থেকে 7 মাসে অনেক অনেক বেশি ভালো হবে। ট্রেনিংটা দেখবা খুব সহজে পার করতে পারতেছো। তারপর অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাঁতার। 50 মিটার সাঁতার ন্যূনতম। তোমাকে সাঁতারে ভালো হতে হবে। সাঁতারে ভালো হতে বলতে 50 মিটার অতিক্রম করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। আর যদি সাঁতারে দুর্বল হও, এখনও অনেক টাইম আছে, বসে না থেকে চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবা তোমার জন্য অনেক বেশি ভালো হবে। কারণ সাঁতার মাস্ট বি জানতে হবে। আশা করি বুঝাতে পারলাম। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো তোমরা যদি পারো সেটা তোমাদের জন্যই ভালো। কম্পিউটার কোর্স করতে পারো, যেহেতু এখন বসে আসো, সময়ও যাইতেছে না, ফ্যামিলির সাথে সময় কাটাও, পাশাপাশি যদি কম্পিউটার কোর্স করতে পারো সেটা তোমার চাকরির জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? তারপর হচ্ছে স্পোকেন ইংলিশ, ঠিক আছে? এটা যদি তোমরা চর্চা করো, ইংরেজিতে ভালো দক্ষ হও, সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তো এটার জন্য সারাদিন ফোন ইউজ করার চেয়ে আমার মনে হয় যে অনলাইনেও বিভিন্ন কোর্স আছে, তোমরা সেগুলো করতে পারো। বা ভালো ভালো জায়গা আছে যেখানে কম্পিউটার কোর্সের পাশাপাশি স্পোকেন ইংলিশ এগুলোও কোর্স করানো হয়। তো তোমরা যদি এগুলো যদি বসে না থেকে চর্চা করো, সেটা তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এখন 3 থেকে 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যেগুলো তোমাদের মাস্ট বি ফলো করতে হবে। যদি শুরুতে গোল্ডেন ইম্পর্টেন্ট কথা বলি, তাহলে হচ্ছে ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে সেখানে মানে প্রত্যেকটা জিনিস তোমার সিনিয়র, ঠিক আছে? প্রত্যেকটা বট বৃক্ষ, গাছপালা থেকে শুরু করে প্রত্যেকটা লতা পাতা তোমার সিনিয়র। তুমি যেখানে যাকে দেখবা অবশ্যই সালাম দিবা, উচ্চ স্বরে সালাম দিবা। এটা তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট, ঠিক আছে? সেটা যেই হোক না কেন, তোমার সামনে পড়ছে মানে তুমি সালাম দিবা। সালামের কোনো বিকল্প নাই যদি ট্রেনিং লাইফটা ভালো কাটাতে চাও। এখন কথা হচ্ছে সিনিয়রদের আদেশের আনুগত্য প্রকাশ। তোমার সিনিয়র বা তোমার ট্রেনিং ব্যাটালিয়নের যে স্টাফ থাকবে, স্টাফজি যেটাই বলো, তোমাকে যে আদেশটা দিবে সে আদেশটা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখন কথা হচ্ছে আদেশটা যাই দেখ না কেন, তুমি পারবা কি পারবা না সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তুমি তার আদেশের কতটুকু আনুগত্য প্রকাশ করতে পারবা, সেটা হচ্ছে মূল বিষয়। তোমাকে সাপোজ বলা হয়েছে যে নদীর এই মাথা থেকে ওই মাথা পার করবা, তোমার কনফিডেন্স লেভেলে এমন থাকতে হবে বা তার আদেশটা এভাবে অক্ষর অক্ষরে ফলো করতে হবে, পালন করতে হবে। পারো আর না পারো সেটা পরের বিষয়। তুমি নদীতে ডুইবা যাইবা, তোমাকে সেখান থেকে উদ্ধার করা হবে, কিন্তু তারা বুঝবে না এই ছেলেটা আদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে, যে কোনো আদেশ অক্ষর অক্ষরে পালন করতে পারে। এখন কথা হচ্ছে তোমাকে আদেশটা ঠিকই দিল যে তুমি এই মাথা থেকে ওই মাথা যাবা, তুমি শুরুতেই বইলা দিলা যে আমি এটা পারবো না, আমার পক্ষে পসিবল না, সম্ভব না, অসম্ভব। তখন কিন্তু এটা তুমি কালারিং হয়ে গেলা, অসম্ভব। সেনাবাহিনীতে অসম্ভব বলে কোনো কিছু নাই। তোমার আদেশ দিছে, ওই আদেশ তোমার অক্ষর অক্ষরে পালন করতে হবে। আদেশ একবারই আসে, সে আদেশ তোমাকে যেমনি হোক ফুলফিল করতে হবে। তো তুমি যত বেশি আদেশের প্রতি আনুগত্য প্রকাশ করবা, সিনিয়রদের রেসপেক্ট দিয়ে কথা বলবা, সেভাবে প্রত্যেকটা আদেশ অক্ষর অক্ষরে মেনটেন করবা, সেক্ষেত্রে তোমার জন্য অনেক অনেক বেশি প্লাস পয়েন্ট, ঠিক আছে? ভালো নজরে থাকবা। তারপর যদি বলি, বাড়িতে আসো, কোনো প্রকার রাজনীতিতে জড়ানো যাবে না। তোমার বাপ দাদা 14 পুরুষ যাই হোক না কেন, যেই যে লেভেলের ক্ষমতার অধিকারী হোক না কেন, তুমি এখন মানে তুমি সিলেক্টেড হইছো মানে তুমি সেনাবাহিনীর একজন সদস্য, তুমি কোনো প্রকার রাজনীতির সঙ্গে জড়াতে পারবা না। তোমার বাপ দাদা 14 পুরুষ যাই হোক না কেন, এমপি মন্ত্রী মিনিস্টার যাই হোক না কেন, তুমি এই ধরনের কোনো রাজনীতিক কোনো বিষয়ের সঙ্গে লিপ্ত হবা না। কোনো প্রকার মামলা এসব বিষয়ে জড়ানো যাবে না। মারামারি, ছিনতাই, রাহাজানি কোনো কিছুর সঙ্গে কোনো পাওয়ার দাপট দেখানো যাবে না। তারপর হচ্ছে নারী চক্করে থাকা যাবে না। অনেকে দেখা যায় চাকরি হওয়ার পরে বিভিন্ন নারীদের সঙ্গে প্রেমের মানে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এই ধরনের কোনো কার্যকলাপে জড়ানো যাবে না।
একদম যেমন ফ্রেশ আছো সেম থাকতে হবে, কোনো প্রকার নারী চক্কর প্রেমে জড়ানো যাবে না, বারবার এই কথাটাই বলতেছি। তারপর অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেখা যায় মাঠে যখন অনেকে মাঠ করে তখন দেখা যায় মাঠ করার সময় ওজন থাকে 53, 58, 60। তবে চাকরি হওয়ার পর দেখা যায় এই 5 থেকে 6 মাস ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবা, দেখবা ওজন হয়ে গেছে 67, 68, 69, 70। সেক্ষেত্রে যখন ট্রেনিংয়ে যাবা আবার প্রবলেমে পড়বা। যাদের ওভারওয়েট তাদের জন্য এই বিষয়টা খুব দুঃখজনক, যে ওজন কমানো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। বিশ্রাম সময়ে তোমাকে ওজন কমানোর জন্য দৌড়ঝাঁপ সব কিছু করতে হবে। তো অতএব এখন যেহেতু যেভাবে যে ওজনটা নিয়ে মাঠে ভর্তি হইছো, সিলেক্টেড হইছো, ঠিক সেম ওজনটাই রাখবা। ডায়েট কন্ট্রোল করবা, খাওয়া দাওয়া করো, সমস্যা নাই, ফ্যামিলির সঙ্গে সময় কাটাও, সব কিছু করো, তবে ওজনটা তুমি কন্ট্রোলে রাখবা। আশা করি এই বিষয়টাও বুঝাতে পারলাম। এখন যদি সামারি আকারে আবার শুরু থেকে বলি যে তোমরা বাসায় বসে পূর্ব প্রস্তুতিটা ঠিক কীভাবে নিবা। 1 নাম্বার 1.6 ও 3.2 যে দৌড়টা হবে সেখানে কিভাবে ভালো করবা, তার জন্য 5 থেকে 6টা 7টা মাস একদিন পর পর দৌড়াও, তারপর তুমি প্র্যাকটিসে রাখো। দৌড়াইতে পারতেছো না, নিয়মিত অনেক বেশি হাঁটাহাঁটি করো, দেখবা দৌড়ের যে স্ট্যামিনা সেটা তুমি পাইতেছো। 2 নাম্বার পুশ আপ 30 থেকে 40টা, রিচ আপ 30 থেকে 40টা, ফিম আপ 7 থেকে 10টা, যত বেশি ভালো পারবা তত তোমার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, সাঁতার ন্যূনতম 50 মিটার, পাশাপাশি কম্পিউটার কোর্স, স্পোকেন ইংলিশ যদি তুমি এগুলা শিখো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তুমি যদি এগুলা নিজের আয়ত্ত রাখো সেটা তোমার জন্য ভালো। তারপর যেগুলো বললাম, রাজনীতির সঙ্গে জড়ানো যাবে না, কোনো প্রকার নারী চক্র, অসৎ কার্যকলাপে মামলা, জেল এইসবে জড়ানো যাবে না, কোনো প্রকার এলাকায় দাপট, ক্ষমতা, পাওয়ার এইসব খাটানো যাবে না, দেখানো যাবে না। আর ওজনটা কন্ট্রোলে রাখতে হবে। আর সর্বোপরি যেটা বললাম গোল্ডেন ইম্পর্টেন্ট কথা, আমি আমার ইংরেজি একটু দুর্বল, তারপরে একটু ইংরেজি সারলাম, সেটা হচ্ছে সিনিয়রদের আদেশের আনুগত্য প্রকাশ করতে হবে। এটা বট বৃক্ষ থেকে শুরু করে যে কোনো জিনিসই দেখবা ভিতরে তোমার ব্যতিক্রম, তুমি তাদেরকে সালাম দিবা, স্যার বলে সম্বোধন করবা, আর সেখানে সব ডিসিপ্লিন তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আশা করি বুঝাতে পারলাম। যদি ট্রেনিং লাইফে অনেক ভালো কিছু করতে চাও, পাশাপাশি অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে ভুলে গেছি, একাডেমিক যে পড়াশোনাগুলো সেখানকার সামরিক পড়ালেখা সেটার উপর অনেক বেশি ফোকাস দিবা। যদি সবার চেয়ে একটু আলাদা কিছু করতে চাও, একটু হাইলাইট হতে চাও, তাহলে পড়ালেখায় সম্পূর্ণ ফোকাস দিবা। তাহলে দেখবা ট্রেনিংয়ের পাশাপাশি ওই একাডেমিক পড়ালেখার জন্য তুমি সবার চেয়ে এগিয়ে আছো। ঠিক আছে, আর কখনো এটা নিয়ে চিন্তা করবা না আমি কী ট্রেড পাবো, কোন ট্রেডে আমার জন্য ভালো হবে। সব সময় ট্রেনিং লাইফে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবা যে এটা আমার দ্বারা সম্ভব, এটা আমি করে দেখাবো, যত কষ্টই হোক না কেন আমি হাল ছাড়বো না। তোমার চেষ্টা, তোমার পরিশ্রম, তোমার আদেশের প্রতি আনুগত্য সব কিছু বিচার বিবেচনার পর তোমার ফলাফলের উপর যেটা তোমাকে দেওয়ার প্রয়োজন সেটাই তুমি পাবা। সেখানে কোনো প্রকার দুর্নীতি কোনো কিছুই হয় না। তুমি সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে নিজের কনফিডেন্স লেভেল হাই রাখো, পরিশ্রম করে যাও, চেষ্টা করে যাও, আর স্রষ্টার কাছে চেয়ে যাও, ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু হবে। আর সর্বোপরি বলবো, যারা সিলেক্টেড হয়েছে রিক্রুট ব্যাচ 2026, তোমরা নিজেদের প্রতি যত্নশীল হও, ফ্যামিলির সাথে সময় কাটাও, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও, আর পর্যাপ্ত পরিমাণ ঘুমাবা, কোনো প্রকার মামলায় জড়াবা না। বারবার বলছি, কোনো প্রকার নারী চক্কর, জুয়া, চুরি এসবে জড়ানো যাবে না। তো আজকের ভিডিওটা জাস্ট এ পর্যন্তই। আজকের ভিডিওটা মূল টপিক ছিল কিভাবে পূর্ব প্রস্তুতি নিবা। তো পূর্ব প্রস্তুতি বলতে জাস্ট এ পর্যন্তই। আর যদি অন্য কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। যদি আমার ধারণা থাকে, যদি আমি সেটার সঠিক সমাধান জানি, অবশ্যই সেটার সঠিক সমাধান দ্বারা আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আর যারা আজকে চ্যানেল একদম নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে প্রত্যেকটা ভিডিও দেখতে পারো। তোমার যে সমস্ত বন্ধুবান্ধব আবেদন করবে সামনে তাদেরকেও মেনশন করতে পারো। যারা ট্রেনিংয়ে যাবে তোমার বন্ধুবান্ধব আছে তাদেরকেও মেনশন করতে পারো, যাতে করে তারা ভিডিওটা দেখে কিছুটা বুঝতে পারে, ধারণা নিতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।